এই গল্পটি ভাইকিংস এবং স্টোন যুগের কিছু মানুষকে নিয়ে যারা সময়ের স্রোতে একটি গর্তের কারণে অতীত থেকে ভবিষ্যতের পৃথিবীতে এসে পড়েছিল। এখানে আসার পর তারা নিজেদের সম্পর্কে সবকিছু ভুলে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে বর্তমানের অনেক মানুষ অতীত থেকে আসা মহিলাদের পাচার করা শুরু করে। কিভাবে সেই নারীরা নিজেদের রক্ষা করবে, বর্তমানের মানুষ সত্যিকারের ভাইকিংসদের দেখে কিভাবে প্রতিক্রিয়া জানাবে এবং সময়ের স্রোতে কিভাবে গর্ত তৈরি হয়েছিল, সেই সব কিছুই আমরা এই গল্পে জানতে পারব। গল্পের শুরুতে আমরা কিছু কিশোর কিশোরীকে রাতে সমুদ্রের উপর তৈরি একটি ব্রিজের উপর দেখতে পাই। তারা সেখানে মজা করতে এসেছিল। তাদের মধ্যে একজন যখন সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে তার চোখ পড়ে সমুদ্রের একটি মানুষের ওপর, যে তার সাহায্য চাইছিল। সেই লোকটি খুব পুরনো ফ্যাশনের পোশাক পরেছিল। তারা তাকে সাহায্য করতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে সমুদ্রে আরও কিছু লোক চলে আসে যারা সেই লোকটির মতোই পোশাক পরেছিল। সেই লোকদের বাইরে বের করার পর বাচ্চারা সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকে। তখন আমরা গল্পের মূল চরিত্র লার্সকে দেখতে পাই, যে আসলে একজন পুলিশ অফিসার ছিল। যখন সে জল থেকে বের হওয়া লোকদের সাথে কথা বলে, তখন সে তাদের ভাষা বুঝতে পারে না, কারণ তারা পুরনো সময়ের স্ক্যান্ডিনেভিয়ান ভাষা বলছিল। তাই সেখানে একজন অনুবাদককে ডাকা হয়, যে তাদের সাথে কথা বলে জানায় যে তারা ওল্ড ফ্যাট গোষ্ঠীর সদস্য। এই কথা জানার পর সবাই বেশ অবাক হয়, কারণ এই গোষ্ঠীটি অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। তারা আরও জানায় যে তারা শুধু নিজেদের কাজ করছিল, তখনই হঠাৎ করে তারা এই শতাব্দীতে টেলিপোর্ট হয়ে আসে। এই কথা জানার পর লার্সের প্রথমে তাদের কথায় বিশ্বাস হয় না, এবং সে সঙ্গে সঙ্গে একজন সাইকিয়াট্রিস্টকে ডাকার চেষ্টা করতে থাকে। সে এমনটা করতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে তার চোখ খবরের দিকে পড়ে, যেখানে বলা হচ্ছিল যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শতকের মানুষ কোনো অজানা কারণে তাদের যুগ থেকে এই যুগে টেলিপোর্ট হয়ে আসছে। বিজ্ঞানীরাও এর কোনো ব্যাখ্যা দিতে পারছিল না। এই সব দেখে লার্সের মাথা ঘুরে যায়। সেখান থেকে দৃশ্যটি কয়েক বছর এগিয়ে যায়। আমরা জানতে পারি যে তখনও প্রায়শই মানুষ অতীত থেকে এই টাইমলাইনে আসত, কিন্তু এর কারণ কেউ জানতে পারেনি। তবে ততদিনে সেই লোকদের জন্য তাদের টাইমলাইন অনুযায়ী সম্প্রদায় তৈরি করা হয়েছিল, এবং যারা অতীত থেকে আসত তারা তাদের সম্প্রদায়ের সাথেই থাকত, কারণ হঠাৎ করে নতুন জিনিস মানিয়ে নিতে তাদের খুব অসুবিধা হতো। এরপর দৃশ্যটি লার্সের ওপর আসে, যার এখন বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তার স্ত্রী অতীত থেকে আসা একজন মানুষকে বিয়ে করেছিল। সেই সাথে লার্সের স্ত্রীর কাছে তাদের মেয়ে ইংরিডের কাস্টোডিও ছিল। এই কারণে লার্স খুব একা হয়ে গিয়েছিল। লার্স নিজের মন শান্ত রাখার জন্য একটি ড্রাগ ব্যবহার করত, যা সেই লোকদের শান্ত রাখার জন্য দেওয়া হতো যারা হঠাৎ করে অতীত থেকে এই টাইমলাইনে এসেছিল এবং সেই সময়ে জিনিসপত্রের সাথে মানিয়ে নিতে পারছিল না। কিন্তু এই বিষয়ে কেউ কিছু জানত না, কারণ সেই জিনিসগুলো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল, এবং লার্সও এই বিষয়ে কাউকে কিছু জানায়নি, কারণ সে যদি কাউকে বলতো যে সে সেই ড্রাগ ব্যবহার করে, তাহলে তার চাকরিও ঝুঁকির মুখে পড়ত। একদিন আমরা দেখি যে ইংরিড রাতে এসে লার্সের কাছেই ছিল, এবং পরের দিন সে লার্সকে তার মায়ের বাড়িতে নামিয়ে দিতে বলে। যখন তারা দুজন যাচ্ছিল, তখন লিফটে একটি ছাগল বাঁধা দেখে, যেটি আসলে তার এক প্রতিবেশী বেঁধেছিল, কারণ লার্সের সেই প্রতিবেশী স্টোন যুগ থেকে হঠাৎ করে এখানে এসেছিল এবং তার পশুপালন এভাবেই করতে জানত। লার্স এই বিষয়ে বেশি মনোযোগ দেয় না, এবং ইংরিডের সাথে কথা বলতে বলতে তাকে তার মায়ের বাড়িতে নামিয়ে দেয়। তখনই হঠাৎ করে লার্স তার ডিপার্টমেন্ট থেকে একটি মৃতদেহের খবর পায়, যেটি সমুদ্রে পাওয়া গিয়েছিল, এবং সেটিও এমন একটি মেয়ের বলে মনে হচ্ছিল যে অতীত থেকে হঠাৎ করে এখানে টেলিপোর্ট হয়ে এসেছিল। এই বিষয়ে জানার পর লার্স সঙ্গে সঙ্গে সেই স্থানে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর যখন সে সেই মেয়েটির শরীর পরীক্ষা করে, তখন মেয়েটির ঘাড়ে একটি প্রাচীন উল্কি আঁকা ছিল, এবং সেই সাথে তার পিঠে অনেক আঘাতের চিহ্ন ছিল। কিন্তু যখন তারা সেই মেয়েটির বিষয়ে তাদের ডেটাবেজে পরীক্ষা করে, তখন তারা তার সম্পর্কে কোনো তথ্য পায় না। এর মানে হলো মেয়েটি ঠিক সেই সময়ে হঠাৎ করে সেখানে এসেছিল, কিন্তু যেহেতু তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল, তাই তার সম্পর্কে জানাটা খুবই জরুরি ছিল। সেখান থেকে দৃশ্যটি এলফেলডা নামের একটি মেয়ের ওপর আসে, যে আসলে অতীতের সময় থেকে এসেছিল, কিন্তু সে বর্তমান টাইমলাইনে পুলিশের প্রশিক্ষণ সম্পন্ন করেছিল এবং পুলিশে ভর্তি হয়েছিল। আজ তার যোগদানের প্রথম দিন ছিল, এবং প্রথম দিনেই সে অনেক প্রশংসা পায়। সেই সাথে তাকে প্রথম দিনেই লার্সের সঙ্গী করা হয়, যাতে তারা দুজন মিলে সেই মেয়েটির কেস সমাধান করতে পারে, যার দেহ অতীত থেকে এসেছিল।
লার্সের এটা পছন্দ না হলেও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে সে কিছুই করতে পারত না। তখন তারা দুজন সেই মেয়েটির সম্পর্কে জানতে সেই পোর্ট অফিসারদের কাছে যায়, যাদের পোর্টের কাছে সেই মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। সেখানে যাওয়ার পর তাদের দেখা হয় ইউপি নামের একজন অফিসারের সাথে, যে তার শরীরে এক ধরনের ইনজেকশন দিচ্ছিল। এবং সেই ইনজেকশন সম্পর্কে জিজ্ঞাসা করলে সে লার্সকে জানায় যে সম্প্রতি সে অতীত থেকে আসা একজন মানুষকে জল থেকে বের করতে সাহায্য করেছিল, এবং সেই সময় সেই মানুষটির নখ ইউপির লেগে গিয়েছিল, তাই সে শুধু টিটেনাসের ইনজেকশন নিচ্ছিল। এখন সেই মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করলে ইউপি তাদের জানায় যে সেই মেয়েটি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। এই কথা জানার পর এলফ এবং লার্স সেখান থেকে সরাসরি সেই ক্যাম্পে চলে যায়, যেখানে অতীত থেকে আসা নতুন মানুষদের রাখা হতো, এবং সেখানেই তাদের ড্রাগ দিয়ে শান্ত করিয়ে আজকের টাইমলাইন সম্পর্কেও জানানো হতো। এবং সরকার এই কারণে এমনটা করছিল যাতে অতীত থেকে আসা সেই মানুষগুলো নিজেদের আজকের সময়ের সাথে মানিয়ে নিতে পারে, এবং যখন তারা বাইরে বেরোবে তখন তাদের বাইরে যেতে কোনো অসুবিধা না হয়। সেখানে উপস্থিত সকল মানুষকে লার্স এবং এলফ সেই মেয়েটির ছবি দেখায় যার মৃতদেহ পাওয়া গিয়েছিল, কিন্তু সেখানে উপস্থিত কোনো মানুষই সেই মেয়েটিকে চিনতে পারে না। কিন্তু তখনই হঠাৎ করে এলফ এবং লার্সের সাথে একটি মেয়ের দেখা হয় যে সেই মেয়েটিকে চিনতে পারে, কিন্তু সেই মৃত মেয়েটিকে মাত্র একবার দেখেছিল, এবং সেই মৃত মেয়েটিকে সেই সময় একটি হাওয়া নামের দানব গিলে ফেলেছিল। লার্সের তখন সেই মেয়েটির কথাই বিশ্বাস হয় না, এবং সে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর সে সঙ্গে সঙ্গে তার প্রস্তর যুগের প্রতিবেশীর কাছে পৌঁছে যায়। তখন আমরাও তার প্রতিবেশীকে দেখতে পাই, যে সম্পূর্ণ রক্তে মাখা ছিল, কারণ সে কিছুক্ষণ আগে সেই ছাগলের প্রাণ নিয়েছিল, যেটিকে আমরা সকালে লিফটে বাঁধা দেখেছিলাম। এখন লার্স তার কাছ থেকে সেই ড্রাগ নেয়, যেটি সরকার অতীত থেকে আসা মানুষদের জন্য প্রয়োজনীয় করেছিল, এবং এর মানে হলো লার্স নিজের ইচ্ছায় সেই ড্রাগগুলি কখনোই নিতে পারত না, এবং সে সর্বদা তার প্রস্তর যুগের প্রতিবেশীর সাহায্যেই সেই ড্রাগগুলি নিত, কারণ বাইরে যাওয়ার পর সেই ড্রাগগুলি তার কাছে সহজেই উপলব্ধ হয়ে যেত। পরের দিন যখন মৃত মেয়েটি সম্পর্কে মিটিং হচ্ছিল, তখন এলফের মতে যে দানবের কথা তারা জানতে পেরেছিল সেটি সত্যিই বিদ্যমান ছিল, কিন্তু সেখানে এলফের এই ধরনের কথা শোনার পর কেউ তার কথাই বিশ্বাস করে না। তখন সবাই এলফকে নিয়ে ঠাট্টা করছিল, কিন্তু সেখানে আমরা লার্সকে দেখতে পাই যে যখন সেই দানবের চিত্রকর্মটি খুব মনোযোগ দিয়ে দেখে, তখন সে জানতে পারে যে সেই দানব আসলে একটি বড় জালের মতো দেখতে ছিল। কিন্তু লার্সও এই বিষয়ে বেশি মনোযোগ দেয় না, এবং সবাই আবার নিজেদের কাজে লেগে যায়। সেই সময় আমরা এলফকে দেখতে পাই যে ইন্টারনেট থেকে আরও বেশি গবেষণা করার চেষ্টা করছিল, যাতে সে দ্রুত এই কেসটি সমাধান করতে পারে। তখনই হঠাৎ করে সে ইন্টারনেটে একজন মানুষের ছবি দেখতে পায়, যেটি দেখার পর হঠাৎ করে এলফের কিছু একটা হয়ে যায়, এবং সে সঙ্গে সঙ্গে সেই লোকটির অবস্থান খুঁজে বের করে তার সাথে দেখা করতে পৌঁছে যায়। সেই লোকটির নাম ছিল ডমি, এবং সে পিৎজা ডেলিভারির কাজ করত। সেখানে যাওয়ার পর যখন এলফ তার সাথে কথা বলে, তখন আমরা এলফের কথা থেকে জানতে পারি যে আসলে সেই লোকটি একজন ভাইকিং, যে অতীত থেকে বর্তমান টাইমলাইনে এসেছিল। সেই সাথে আজ থেকে প্রায় 1767 বছর আগে এলফ সেই লোকটিকে খুব ভালোভাবে চিনত এবং প্রায়শই তার সাথে দেখা করত, কিন্তু টমির তার সম্পর্কে কিছুই মনে পড়ে না, এবং সে সঙ্গে সঙ্গে এলফকে সেখান থেকে চলে যেতে বলে। এবং এমনটা বেশিরভাগ লোকের সাথেই ঘটত যারা অতীত থেকে বর্তমান টাইমলাইনে আসত। কখনো কখনো তারা তাদের অতীত সম্পর্কে পুরোপুরি ভুলে যেত, এবং সেই স্মৃতি ফিরে পেতে তাদের বেশ কিছুটা সময় লাগত। কিন্তু যখন এলফ জানতে পারে যে টমির তার সম্পর্কে কিছুই মনে নেই, তখন এলফ রাগে সেই লোকটিকে গজনির সন্তান বলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময় লার্সও সেখানে পৌঁছে যায়, যে এলফকে থামিয়ে দেয় এবং তাকে নিজের সাথে করে বাইরে নিয়ে যায়। এখন বাইরে যাওয়ার পর লার্সের এলফের ওপর খুব বেশি রাগ হচ্ছিল, এবং সে এলফের এই কাজের কথা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে যাচ্ছিল। কিন্তু এলফ, যে লার্সের ড্রাগ নেওয়ার বিষয়ে জানতে পেরেছিল, সে লার্সকে এই কথা দিয়ে ব্ল্যাকমেল করে চুপ করিয়ে দেয়। তখন লার্সও একদম শান্ত হয়ে যায় এবং এলফকে দানবের মতো মাছ ধরার জালের কথা জানায়। সেই সাথে তাদের অনুসন্ধান চালানোর সময় তারা এই কথাও জানতে পারে যে আসলে সেই রাতে কিছু লোক সেই রকম জাল নিয়ে অতীত থেকে আসা মেয়েদের সমুদ্র থেকে বের করার চেষ্টা করছিল, এবং এর মানে হলো এলফ এতদিন যাকে একটি বড় সমুদ্রের দানব ভাবছিল, সেটি আসলে কেবল একটি সাধারণ মাছ ধরার জাল ছিল।
সেখান থেকে দৃশ্যটি সরাসরি 1031 খ্রিস্টাব্দে আসে। সেখানে আমরা মেইডেন নামের একজন যোদ্ধাকে দেখতে পাই, যে তার এক সঙ্গী থরের দ্য ডগকে খুঁজছিল, এবং তাকে খুঁজতে খুঁজতে সে একটি বৃদ্ধ দাদির কাছে পৌঁছে যায়। সেই দাদি আসলে জাদুকরী এবং তন্ত্রমন্ত্র সম্পর্কে অনেক কিছু জানত, এবং যেমনই সে থোরের সম্পর্কে জানতে পারে, দাদির কথা থেকে আমরা জানতে পারি যে আসলে থোরের এমন একটি জায়গায় চলে গেছে যেখানে রাতের বেলাতেও হাজার হাজার আলো জ্বলছিল, এবং এটি এমন একটি ঘটনা ছিল যা সেই সময়কালে প্রায় অসম্ভব ছিল। এখন সেই দাদির কথায় লার্সকে তার মেয়ের প্রতি রাগ করার কথা মনে পড়ে। যাই হোক, পুরনো কথা ভুলে আমরা বর্তমানে টাইমলাইনে লার্সকে দেখতে পাই। যখন সে নিজের বাড়িতে পৌঁছায় তখন তার প্রতিবেশীকে দুজন পকেটমার বিরক্ত করছিল। তখন সে সঙ্গে সঙ্গে তাদের দুজনের ওপর হামলা করে, তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় এবং কোনোভাবে নিজের প্রতিবেশীকে বাঁচিয়ে নেয়। এখন নিজের প্রতিবেশীকে বাঁচানোর পর লার্স আবার নিজের অফিসে চলে আসে। সেখানে এলফের সাথে কথা বলে সে কোম্পানি ক্রু ম্যাগনাম সম্পর্কে জানতে পারে, যারা সেই ধরনের জাল ব্যবহার করত। এই কথা জানার পর লার্স কিছু ভাবতে থাকে, এবং সেখান থেকে দৃশ্যটি সরাসরি কিছু লোকের ওপর আসে, যারা একটি জঙ্গলে একটি খরগোশ শিকার করার চেষ্টা করছিল। কিন্তু অনেক চেষ্টা করার পরেও সেই খরগোশ বারবার লাফিয়ে তাদের চোখের সামনে থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই সেখানে পোশাকহীন একজন মানুষ, যার নাম নেভিন ছিল, সে আসে, যে খুব দ্রুত ছিল, এবং এখন নেভিন খুব সহজে সেই খরগোশের গতি মেলাতে মেলাতে তাকে ধরে ফেলে এবং তাকে নিজের স্ত্রীর কাছে নিয়ে যায়। নেভিন ভেতরে যেতেই ক্রো ম্যাগনাম কোম্পানির দুজন সিকিউরিটি গার্ড সেখানে এসে পৌঁছায়, এবং সেই লোকদের কথা থেকে আমরা জানতে পারি যে আসলে নেভিনই ছিল ক্রো ম্যাগনাম কোম্পানির মালিক। তখন সিকিউরিটি গার্ড তাকে জানায় যে পুলিশ এখন ধীরে ধীরে সেই মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে, যাদের তারা সমুদ্র থেকে ধরেছিল। এই বিষয়ে জানার পর নেভিন সঙ্গে সঙ্গে সেই সমস্ত মহিলাদের নিয়ে আসতে বলে, যাদের সে বিভিন্ন হোটেল, পার্ক এবং পাবে বিক্রি করে দিয়েছিল। এর মানে হলো নেভিনের কোম্পানি আসলে অতীত থেকে আসা মহিলাদের ধরে তাদের পাব, বার এবং এমন জায়গায় বিক্রি করত যেখানে তাদের সাথে খারাপ কাজ করা হতো। অন্যদিকে আমরা এলফকে দেখতে পাই যে হঠাৎ করে একজন মহিলা সম্পর্কে জানতে পারে, যে অতীত থেকে এসেছে এবং এই মাত্র পুলিশ তাকে ধরেছিল। এবং সেই মহিলাকে দেখার পর এলফ খুব অবাক হয়, কারণ সেই মহিলা আর কেউ নয় বরং এলফেরই বড় বোন ছিল। প্রথমে এলফ তার বোনকে এতদিন পর দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু পরে আমরা তাদের দুজনের কথা থেকে জানতে পারি যে তাদের দুজনের সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এতদিন পর দেখা হওয়ায় তারা দুজন খুব খুশিও ছিল, তাই তারা এখন ঘুরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা লার্সকে দেখি, যার ঘরে তার প্রতিবেশী তার ছেলের সাথে এসে তাকে ধন্যবাদ জানায়, কারণ লার্স দুপুরে তার প্রতিবেশীকে পকেটমারদের হাত থেকে বাঁচিয়েছিল। তখন আমরা লার্সের প্রতিবেশীর কথা থেকে এই কথাও জানতে পারি যে আসলে যখন সে টেলিপোর্ট হয়ে অতীত থেকে বর্তমান সময়ে এসেছিল তখন তার স্ত্রীও তার সাথে ছিল, কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে গিয়েছিল। এই কথা জানার পর লার্স খুব অবাক হয়, কারণ সমুদ্র থেকে কেউ হঠাৎ করে নিখোঁজ হয় না। এরপর আমরা আবার এলফ ও লার্সকে দেখতে পাই। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ তাদের সামনে দিয়ে ক্রো ম্যাগনাম কোম্পানির একটি ভ্যান চলে যায়। সেটি দেখে এলফ সঙ্গে সঙ্গে সেই ভ্যানের পিছু নেওয়া শুরু করে। ভ্যানটি একটি বন্দরের কাছে এসে থেমেছিল। তখন এলফ সেই ভ্যান এবং ভ্যানে থাকা কর্মচারীর ছবি তুলে নেয়, যাতে সে পরের দিন তার সহকর্মীদের দেখাতে পারে। পরে যখন সে তাদের ছবি দেখায় তখন সে তাদের এও জানায় যে তার মনে হচ্ছে হয়তো ক্রো ম্যাগনাম কোম্পানি মানব পাচার করছে। এই কথা জানার পর সবাই দ্রুত ক্রো ম্যাগনাম কোম্পানি সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করতে লেগে যায়। তখন লার্সও সেই ছবিতে থাকা ভ্যানের নম্বর পরীক্ষা করে এবং জানতে পারে যে ভ্যানে থাকা কর্মচারীরা অতীত থেকে এসেছিল, কিন্তু ভ্যানের নম্বরটি কোনো আধুনিক ব্যক্তির নামে নিবন্ধিত ছিল। এবং এই বিষয়টি খুব অদ্ভুত ছিল, কারণ কোম্পানি কখনো চালকবিহীন গাড়ি ভাড়া করত না। এই কারণে এলফ আবার সেই কোম্পানি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে লেগে যায়, এবং তথ্য সংগ্রহের সময় এলফ এমন একটি বন্দরের কথা জানতে পারে যেখানে অনেক মহিলাকে আটকে রাখা হয়েছিল। এই কথা জানার পর সে সঙ্গে সঙ্গে লার্সের সাথে সেখানে গিয়ে সেখানকার গার্ডের ওপর হামলা করে। এরপর সে সেখানে উপস্থিত সমস্ত মহিলাকে মুক্ত করে দেয়।
তখনই হঠাৎ করে ইউপি সেখানে পৌঁছে যায়, যে আসলে সেই গার্ড ছিল যার সাথে এলফ ও লার্স দেখা করতে গিয়েছিল। সেখানে সে এলফের সাথে কথা বলতে বলতে তাকে একান্তে দেখা করতে বলে, যা এলফও মেনে নেয়, কারণ কোথাও না কোথাও তারা দুজন একে অপরের প্রতি আকৃষ্ট ছিল। সেই সময় আমরা লার্সকে দেখি যে সেই মহিলাদের দেখছিল যাদের তারা এই মাত্র বাঁচিয়েছিল। তখনই হঠাৎ করে তার চোখ একজন মহিলার ওপর পড়ে, যার ঘাড়েও ঠিক সেই রকম উল্কি আঁকা ছিল যেমনটি সমুদ্রের ধারে মৃত অবস্থায় পাওয়া মেয়েটির ঘাড়ে আঁকা ছিল। সেই সাথে লার্সের প্রতিবেশীও লার্সকে জানিয়েছিল যে লার্সের প্রতিবেশীর নিখোঁজ স্ত্রীর ঘাড়েও একটি প্রাচীন উল্কি আঁকা ছিল। এই কথা মনে পড়ার পর লার্স বুঝতে পারে যে এই মহিলা আসলে তার প্রতিবেশীর স্ত্রী। এই কারণে সে সেই মহিলার কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে এবং তার কাছ থেকে সেই মেয়েটির সম্পর্কে জানার চেষ্টা করে, যার মৃতদেহ সমুদ্রের ধারে পাওয়া গিয়েছিল। কিন্তু সেই মহিলাও সেই মেয়েটির সম্পর্কে কিছুই জানত না। এই কারণে লার্স এই মুহূর্তে সেই মহিলাকে নিয়ে নিজের সাথে পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে সে সঙ্গে সঙ্গে তার প্রতিবেশীকে ডাকে এবং যেমনই তার প্রতিবেশী নিজের স্ত্রীকে দেখে তখন সে খুব খুশি হয় এবং সেই সাথে লার্সকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এখন সেই মৃতদেহের কারণে লার্স বেশ চিন্তিত ছিল, কারণ বেশিরভাগ মহিলাকে পাওয়া গিয়েছিল, কিন্তু তারপরেও সেই মেয়েটির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি যার মৃতদেহ সমুদ্রের ধারে পাওয়া গিয়েছিল। এবং এই কারণেই তার মনে হতে থাকে যে হয়তো সে কেসের মাঝখানে কিছু না কিছু অবশ্যই মিস করে গেছে। এবং এই কারণেই সে এলফের সাথে রাতে বসে সেই দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে যেদিন তাদের সেই মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। তখনই হঠাৎ করে তারা একটি ফুটেজে সেই মেয়েটিকে সমুদ্রের ধারে ঘোরাঘুরি করতে দেখে, যে 4 ঘন্টা আগে সেই জায়গায় ঘোরাঘুরি করছিল যেখানে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। কিন্তু এই ফুটেজ দেখার পর লার্স এবং এলফের মাথা আরও খারাপ হয়ে যায়, কারণ যদি কেউ টেলিপোর্ট হয়ে বর্তমানের টাইমলাইনে আসতো তাহলে সে প্রায়শই সমুদ্রেই টেলিপোর্ট হতো। এবং তাদের প্রথমে মনে হয়েছিল যে হয়তো সেই মহিলা অতীত থেকে এসে সরাসরি এই সমুদ্রেই মারা গিয়েছিল। এবং এখন এর মানে হলো অবশ্যই সেই মহিলার সাথে ঘোরাঘুরির সময় এমন কিছু ঘটেছিল যার কারণে কেউ তাকে হত্যা করে সমুদ্রে ফেলে দিয়েছিল। কিন্তু কেউ এমনটা কেন করেছিল এবং সেই মহিলার সাথে কি ঘটেছিল, এলফ এবং লার্স এই বিষয় তখনও কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, পরের দিন আমরা আবার সেই গজনির সন্তান টমিকে দেখতে পাই, যে তার পিৎজা ডেলিভারির কাজ আনন্দের সাথে করছিল। কিন্তু হঠাৎ পিৎজা ডেলিভারি করার সময় তার একটি ছোট দুর্ঘটনা ঘটে, যার ফলে তার সব পোশাক নোংরা হয়ে যায় এবং এই কারণে সে নিজের পোশাক পরিষ্কার করার জন্য কাছের রেস্টুরেন্টের বাথরুমে যায়। সেখানে তার একজন লোকের সাথে দেখা হয় যে তাকে দেখেই তার সামনে ঝুঁকে পড়ে এবং তখন সেই লোকের কথা থেকে আমরা জানতে পারি যে টমি আসলে আর কেউ নয়, বরং সেই থরি যাকে মেইডেন 1031 খ্রিস্টাব্দে খুঁজছিল। কিন্তু টমির তখনও কিছুই মনে পড়ে না। এই কারণে সে লোকটির কথা না শুনে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এলফ এবং লার্স সেই ডাক্তারের সাথে দেখা করতে যায় যিনি সেই মহিলার মৃতদেহের পোস্টমর্টেম করেছিলেন। তার সাথে কথা বলার পর তারা দুজন জানতে পারে যে আসলে সেই মহিলা বর্তমান টাইমলাইনেরই ছিল, যাকে অতীতের মহিলাদের মতো চেহারা দেওয়া হয়েছিল, যাতে ভবিষ্যতে কখনো তার মৃতদেহ শনাক্ত করা না যায়। কিন্তু তখন পুরনো লোকদের সম্পর্কে আরও বেশি জানতে এলফ এবং লার্স সেই জায়গায় যায় যেখানে সমস্ত পুরনো লোকদের রাখা হয়েছিল। সেখানে যাওয়ার পর তারা দুজন সেখানকার নেতার সাথে কথা বলে এবং সেই সময় আমরা এডা নামের একজন মহিলাকে দেখতে পাই, যে আসলে সেই নেতার সহকারী ছিল। এবং যেই এডা দেখল যে তার নেতা এলফ ও লার্সের সাথে কথা বলতে ব্যস্ত, তখন সে সঙ্গে সঙ্গে তার কম্পিউটার থেকে কিছু জরুরি ফাইল চুরি করা শুরু করে দেয়, যার সম্পর্কে কেউ কিছু জানতে পারে না এবং অ্যাডার সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এখন সেই জায়গা থেকে বেরোনোর পর এলফ লার্সকে একজন লোকের কথা জানায় যে সেই জায়গায় তার একটি বার চালাতো এবং তার নেভিনের সাথে বেশি কথাবার্তা হতো। এই কথা জানার পর তারা দুজন সঙ্গে সঙ্গে সেই লোকটিকে ধরে নিজেদের সাথে পুলিশ স্টেশনে নিয়ে আসে। কিন্তু সেই লোকটি নেভিন সম্পর্কে তাদের কিছু বলতে পরিষ্কার অস্বীকার করে। এখন সেই লোকটিকে জিজ্ঞাসাবাদ করার সময় এলফ তার বন্দুকও ব্যবহার করেছিল, যাতে
যাতে সে সেই লোকটিকে ভয় দেখিয়ে নেভিন সম্পর্কে আরও বেশি তথ্য বের করতে পারে। কিন্তু তারপরেও সেই লোকটি সামান্য মুখ খোলে না এবং নেভিনের নাম ছাড়া তাদের কিছুই বলে না। এখন এলফ জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর যখন তার বন্দুক লকারে রাখছিল, তখনই ভুল করে তার বন্দুক থেকে একটি গুলি চলে যায়, যা সরাসরি লার্সের পায়ে গিয়ে লাগে। এখন লার্সের অবস্থা দেখে এলফ বেশ ঘাবড়ে যায় এবং সে বুঝতে পারছিল না যে তার লার্সকে কিভাবে সাহায্য করা উচিত। তখন লার্স কোনোভাবে এলফকে বোঝায় এবং এরপর সে তার সহকর্মীদের সাথে হাসপাতালের দিকে চলে যায়। অন্যদিকে আর হঠাৎ করে সেই লোকটির সাথে দেখা করে যে কিছুক্ষণ আগে থোরাকে দেখেছিল। তখন সে সেই বিষয়ে আরকে জানায় এবং সেই বিষয়ে জানার পর আর নিজেও থোরাকে খুঁজতে লেগে যায়। অন্যদিকে আমরা লার্সের বাড়িতে তার মেয়ে ইংগ্রিড এবং ইংগ্রিডের বন্ধু ম্যাডিকে দেখি, যারা লার্সের জিনিসপত্র দেখছিল। তখনই হঠাৎ তাদের চোখ ট্র্যাম্পক্সিটের ওপর পড়ে, যা আসলে সেই ড্রাগ ছিল যেটি লার্স ব্যবহার করত। তখন ইংগ্রিড কিছুই বুঝতে পারে না এবং সে সব জিনিসপত্র আবার তার জায়গায় রেখে দেয়। কিন্তু ম্যাডির মনে ট্র্যাম্পক্সিট সম্পর্কে জানার পোকা ঢুকেছিল এবং এই কারণেই সে লার্সের বাড়ি থেকে ট্র্যাম্পক্সিটের একটি শিশি চুরি করে নেয়। এরপর দৃশ্যটি আরের ওপর আসে, যে যখন এলফের সাথে দেখা করে তখন তাকেও থোরের সম্পর্কে জানায় এবং যেহেতু আর থোরেরকে তখনও পর্যন্ত চিনত না, তাই এলফ তাকে বলে যে থোরের একটি পুরনো সময় মারা গিয়েছিল। অন্যদিকে আমরা এলফকে দেখি যে তার নিজের বন্দুক পরীক্ষা করার জন্য ল্যাবে যায়। সেখানে যাওয়ার পর তাকে টেকনিশিয়ান জানায় যে তার বন্দুকের কোনো সমস্যা ছিল, এই কারণেই অজান্তে গুলি চলে গিয়েছিল। এই কথা জানার পর এলফ বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এতক্ষণ পর্যন্ত তার খুব খারাপ লাগছিল, কারণ লার্সের পায়ে তার কারণে গুলি লেগেছিল। এবং এখন এলফ সরাসরি নেভিনের বাড়িতে চলে যায়, যাতে সে নিখোঁজ মেয়েদের এবং মৃত মেয়েদের সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু নেভিন তার কোনো কথার জবাব দিতে পরিষ্কার অস্বীকার করে এবং বাধ্য হয়ে এলফকে সেখান থেকে খালি হাতেই ফিরে আসতে হয়। এখন এলফের ফিরে যাওয়ার সময় আমরা অ্যাডাকে সেখানেই দেখতে পাই, যে লুকিয়ে নেভিনের বাড়ি দেখছিল। এরপর যখন সে নেভিনের বাড়িতে যায়, তখন সে সঙ্গে সঙ্গে তার ওপর হামলা করা শুরু করে দেয় এবং তার কথা থেকে আমরা জানতে পারি যে আসলে সে সেই মৃত মেয়েটিকে চিনত। তখন নেভিনও অ্যাডার ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু অ্যাডা সত্যিই একজন খুব বিপজ্জনক যোদ্ধা ছিল, যে খুব সহজে নেভিনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তাকে তার সমস্ত খারাপ কাজ বন্ধ করতে বলে। এখন যেহেতু নেভিনের কাছে অন্য কোনো রাস্তা ছিল না, তাই সে অ্যাডার কথা মেনে নেয় এবং তখন অ্যাডা তাকে একটি মিটিংয়ে আমন্ত্রণ জানায়, যেখানে সে তার সাথে কিছু কথা বলতে চেয়েছিল। এরপর আমরা আবার আরকে দেখি যে আরও একবার থোরেরের কাছে গিয়ে তাকে সব মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু থোরের তখনও তার কথা একেবারেই শোনে না এবং সেখান থেকে চলে যায়। সেই সময় এলফেলডা ও লার্স লক্ষ্য করে যে থোরেরের পিছু পিছু অল অফ দ্য ফ্যাটের অনুসারীরা লেগেছিল, যারা তাকে হত্যা করতে চেয়েছিল, কারণ অতীতে থোরেরই ওলেফকে হত্যা করেছিল। ওলেফ আসলে একজন রাজা ছিল, যে প্রথম তার গ্রামের মানুষদের মধ্যে খ্রিস্ট ধর্ম ছড়িয়েছিল। যাই হোক, আমরা ওলেফের অনুসারীদের দেখতে পাই, যারা থোরেরকে ধরে তাদের সাথে একটি পার্কিংয়ে নিয়ে এসেছিল, যেখানে তারা তাকে হত্যা করার চেষ্টা করছিল। তখনই হঠাৎ করে থোরেরের অতীতের কিছু স্বপ্ন আসে এবং সে সেই লোকদের সাথে লড়াই করা শুরু করে দেয় এবং তার স্বপ্ন দেখার পর থোরের খুব শক্তিশালী হয়ে গিয়েছিল এবং সে সঙ্গে সঙ্গে সেই লোকদের পিটিয়ে এলফ ও আরের কাছে ফিরে আসে, যেখানে এখন সে নিজের সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাইছিল। এরপর আমরা পুলিশ স্টেশনে দেখি, যেখানে হঠাৎ করে দুজন স্টাইলিস্ট আসে, যাদের কথা থেকে পুলিশ কর্মকর্তারা জানতে পারে যে আসলে তারা দুজন ভাই স্টাইলিস্ট, যারা সেই মৃত মেয়েটির মেকআপ করেছিল এবং তাকে পুরনো সময় লোকদের মতো সাজিয়েছিল। কিন্তু তাদের দুজনের মতে সেই মেয়েটি পুরনো লোকদের প্রতি খুব বেশি মুগ্ধ ছিল এবং সে নিজেই চাইছিল যে তারা দুজন মিলে তাকে পুরনো মহিলাদের মতো তৈরি করে দিক। যখন তারা দুজন সেই মেয়েটিকে পুরনো লোকদের মতো তৈরি করে দিয়েছিল, তখন সেই মেয়েটির পিছু হঠাৎ করে নেভিন নামের একজন লোক লেগেছিল, যে কোনো মূল্যে তাকে ধরতে চাইছিল। এই কথা জানার পর সমস্ত পুলিশ কর্মকর্তা বেশ অবাক হয়। অন্যদিকে আমরা নেভিনকে দেখি যে যখন আবার শিকার করতে যায়, তখনই হঠাৎ তার পিছু একটি ড্রোন লেগেছিল, যা তাকে গুলি করে হত্যা করে দেয়। এর সাথে সাথেই দৃশ্যটি এখন ইনগ্রিড, ম্যাডি এবং তার কিছু বন্ধুর ওপর আসে, যারা সমুদ্র সৈকতে মজা করতে এসেছিল। তখনই ম্যাডি তার কাছে থাকা ট্র্যাম্পক্সিটের একটি শিশি বের করে, যেটি সে ইনগ্রিডের বাবার বাড়ি থেকেই চুরি করেছিল এবং যেহেতু সেই ড্রাগটি তাদের জন্য খুব নতুন ছিল, তাই তারা সেটি দেখার পর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না এবং সেই ড্রাগ ব্যবহার করা শুরু করে দেয়। কিন্তু সেই সময় ম্যাডি হঠাৎ করে সমুদ্রে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়, যা দেখার পর সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে।
কিন্তু তখনই ম্যাডি আবার ফিরে আসে এবং সেই সাথে অনেক ভাইকিংও সেখানে টেলিপোর্ট হয়ে চলে আসে। এই সব দেখে ম্যাডি এবং তার সমস্ত বন্ধু খুব অবাক হয়। অন্যদিকে আমরা এলফ ও লার্সকে দেখি, যখন তারা নেভিনের মৃত্যুর কথা জানতে পারে তখন তারা সঙ্গে সঙ্গে ক্রাইম সিনে চলে যায়। সেখানে আমরা দর্শক হিসেবে জানতে পারি যে এটি সেই জায়গা ছিল না যেখানে নেভিনকে সত্যিই হত্যা করা হয়েছিল। সেই সাথে লার্স এবং এলফও নেভিনের অবস্থা দেখে বুঝতে পারে যে তার শরীর হামাগুড়ি দিতে দিতে সেখানে এসেছিল, অথচ তার ওপর আক্রমণ অন্য কোথাও হয়েছিল। তখনই হঠাৎ লার্স ইনগ্রিডের সম্পর্কে একটি মেসেজ পায়, যাকে ট্র্যাম্পক্সিড ব্যবহার করার কারণে তার বন্ধুর সাথে বিচ্ছিন্ন জায়গায় রাখা হয়েছিল। এই কথা জানার পর লার্স খুব খারাপ অনুভব করে এবং সেই সাথে তার খুব রাগও হচ্ছিল। কিন্তু একই সময়ে তার বুক ধুকধুক করছিল, কারণ সে জানত যে যদি ভুল করে এই কথাটি সামনে আসে যে ম্যাডির হাতে সেই ট্র্যাম্পক্সিড তার বাড়ি থেকেই এসেছিল, তাহলে তার চাকরি চলে যাবে। কিন্তু লার্স এই সব নিয়ে বেশি ভাবে না এবং সঙ্গে সঙ্গে ইনগ্রিডের সাথে দেখা করার জন্য সেই বিচ্ছিন্ন জায়গায় চলে যায়। সেখানে যাওয়ার পর সে এই কথাও জানতে পারে যে ইনগ্রিডের শরীরে ট্র্যাম্পক্সিটিস পরিমাণ খুব কম ছিল, এই কারণে তাকে অল্প সময়ের মধ্যেই সেখান থেকে মুক্তি দেওয়া হবে। কিন্তু ম্যাডির শরীরের ভেতরে ট্র্যাম্পক্সিটের পরিমাণ খুব বেশি ছিল, এই কারণে হয়তো তাকে আরও বেশি সময়ের জন্য সেখানে রাখা হবে। এই কথা জানার পর লার্স কিছুটা স্বস্তি পায় এবং এলফের সাথে আবার নিজের কাজে লেগে যায়। সেই সময়ে আমরা এলফকে দেখতে পাই যে সরাসরি বন বিভাগের লোকদের কাছে গিয়ে নেভিনের মৃত্যুর স্থান খুঁজতে বলছিল, কিন্তু সেখানে তারা তাকে এমনভাবে উপেক্ষা করতে থাকে যেমন আমাদের শিক্ষকরা আমাদের তখন উপেক্ষা করত যখন আমরা তাদের কাছে অসুস্থতার ছুটি চেয়ে অর্ধেক দিনের ছুটি নিতে যেতাম। এখন আমরা আবার ইনগ্রিডকে দেখি, যার কাছে হঠাৎ ম্যাডি আসে, যাকে কিছু অদ্ভুত স্বপ্ন আসছিল এবং সেই সাথে ড্রাগের অতিরিক্ত মাত্রার কারণে তার দাঁতগুলো কিছুটা পচে গিয়েছিল। এখন তার অবস্থা দেখে ইনগ্রিডের ভয় 4 থেকে 64 গুণ বেড়ে যায়, কিন্তু ম্যাডি এই কথা বুঝতে পারছিল না যে সেগুলো সত্যিই ড্রাগ ছিল নাকি চকলেট। যাই হোক, আপনারা গল্পের ওপর মনোযোগ দিন। এলফ বন বিভাগের লোকদের কাছ থেকে কোনো সাহায্য পায় না, কারণ তারা সবাই মিলে তাকে পাগল বানাচ্ছিল এবং এই কারণেই এলফ ও আর সিদ্ধান্ত নেয় যে তারা তাদের কিছু পুরনো সহকর্মীর সাথে জঙ্গলে গিয়ে নেভিনের মৃত্যুর স্থান খুঁজবে। তারা এতে সফলও হয় এবং তারা এই কথাও জানতে পারে যে নেভিনকে আসলে একটি ড্রোনের সাহায্যে হত্যা করা হয়েছিল এবং এই নতুন বেল্ট পরের দিন সকালে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে তথ্য দেয়। তখন সে ড্রোনের অপারেটরদের খোঁজ করা শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই একজন নারী যোদ্ধা দলের সন্ধান পায়। সেই দলের কিছু যোদ্ধাই ড্রোনগুলো চালাচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল আডা, যাকে দেখে লার্স এবং এলফ দুজনেই বেশ অবাক হয় এবং এখন সেই দলের সম্পর্কে জানার পর লার্স আরও বেশি গবেষণায় লেগে যায়। লার্স এখন ট্র্যাম্পক্সিড নেওয়া কমিয়ে দিয়েছিল যাতে কেউ তার ওপর সন্দেহ না করে। পরের দিন আমরা দেখি যখন সে ঘুমাচ্ছিল তখনই হঠাৎ একজন লোক হাতে কুড়াল নিয়ে তার দরজায় কড়া নাড়ে এবং তখন সেই লোকটির কথা থেকে আমরা জানতে পারি যে সে লার্সের কাছ থেকে ওডিন সম্পর্কে জানতে চেয়েছিল। তখন লার্স কিছুই বুঝতে পারে না এবং রাগে সেই লোকটির কলার ধরে তাকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সেখানে লার্সের প্রতিবেশী চলে আসে যে কোনোভাবে লার্সকে শান্ত করায় এবং তখন আমরা দেখি যে সেই কুড়ালওয়ালা লোকটি হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, যা দেখে লার্স কিছুই বুঝতে পারে না এবং সে সঙ্গে সঙ্গে তার কাজে চলে যায়, যেখানে সে এখন এডার সম্পর্কে জানার চেষ্টা করছিল। এদিকে ততক্ষণে খবরের মাধ্যমে সবাই থোরের সম্পর্কে জেনে গিয়েছিল যে টমি আসলে থোরের, এবং এই কথা জানার পর সবাই বেশ রেগে যায়, কারণ থোরের অতীতে ওলেফকে হত্যা করেছিল এবং ওলেফ সেই লোক ছিল যে সেই জায়গায় প্রথম মানুষদের খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যেতে শুরু করেছিল। আর এই কারণেই এখন সেখানকার মানুষ থোরেরকে ঘৃণা করতে শুরু করে, যার কারণে থোরেরকে চাকরি থেকেও বরখাস্ত করা হয় এবং থোরের বেশ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু যেভাবে ওলেফ দ্য ফ্যাটের অনেক সমর্থক ছিল, ঠিক সেভাবেই থোরেরও অনেক সমর্থক ছিল, যারা তার কঠিন সময়ে তাকে অনেক সাহায্য করে। সেই সাথে এখন পর্যন্ত বর্তমান টাইমলাইনেরও অনেক মানুষ এমন ছিল যাদের বর্তমান টাইমলাইন একেবারেই পছন্দ ছিল না এবং তারা চাইছিল যে সবাই আবার আগের মানুষদের মতো জীবনযাপন শুরু করুক। এই কারণেই তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে এবং যখন তারা থোরের সম্পর্কে জানতে পারে তখন তারা তাকে নিজেদের সাথে সামিল করে নেয়।
অন্যদিকে আমরা আবার লার্সকে দেখি যে সেই জায়গার সম্পর্কে জানতে পারে যেখানে এডা ড্রোন পরিচালনা করেছিল, কিন্তু ঠিক তখনই সে এডার বর্তমান অবস্থান সম্পর্কেও জানতে পারে। এই কারণে প্রথমে সে এডার বর্তমান অবস্থানে এলফের সাথে পৌঁছায়, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই এডা সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু সেখানকার তল্লাশি চালিয়ে লার্স কিছু ফাইল পায় যেখানে ম্যাডির নামও অন্তর্ভুক্ত ছিল, যা দেখে সে খুব অবাক হয় এবং সঙ্গে সঙ্গে সে এলফের সাথে ম্যাডির কাছে তার রুমে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তারা জানতে পারে যে আইসোলেশন থেকে আসার পর ম্যাডির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং সেই সাথে সে ধীরে ধীরে আধুনিক ভাষাও ভুলে গিয়েছিল। এখন সে নর্স ভাষায় কিছু শব্দই বারবার বলছিল, যা শোনার পর এলফ বুঝতে পারে যে আসলে সে কিছু সংখ্যা বারবার বলছিল। কিন্তু যখন এলফ ম্যাডির কাছ থেকে সেই সংখ্যাগুলো সম্পর্কে আরও বেশি জানতে চায়, তখন ম্যাডি তাকে কিছুই বলতে পারে না। এই কারণে না চাইতেও লার্স এবং এলফকে সেই জায়গা থেকে বাইরে আসতে হয়। তখনই হঠাৎ এলফের কাছে আরের ফোন আসে, যে তাকে জানায় যে অল অফ দ্য ব্যাটের সমর্থকরা থোরেরকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেছিল, যা থোরেরও গ্রহণ করেছিল এবং এখন সে লড়াই করার জন্যই গিয়েছিল। এই কথা জানার পর এলফ সঙ্গে সঙ্গে থোরের লড়াইয়ে থোরেরকে সমর্থন করার জন্য চলে যায় এবং আমরা লার্সকে দেখি যে সেই গুদামে চলে গিয়েছিল যেখানে এডা সেই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করেছিল। তখন সেই জায়গার তল্লাশি চালিয়ে লার্স সেখানে সেই মহিলার জ্যাকেটটি পায়, যার রূপ স্টাইলিস্ট লোকেরা পরিবর্তন করে স্টোন যুগের লোকদের মতো তৈরি করেছিল। সেটি দেখার পর লার্স কিছুই বুঝতে পারে না যে সেই মহিলার এডার সাথে কি সম্পর্ক ছিল। সেখান থেকে দৃশ্যটি থোরের লড়াইয়ের ওপর আসে। সেই সময় থোরের প্রথমে খুব ভালোভাবে লড়াই করছিল, কিন্তু পরে সে হারতে থাকে, যা দেখে আর এবং এলফ তাকে সমর্থন করে এবং পরে থোরের সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের ব্যান্ড বাজিয়ে দেয়। অন্যদিকে লার্স যখন নিজের অফিসে পৌঁছায়, ততক্ষণে তার ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে ট্রাম্পক্সি থাকার কথা জেনে গিয়েছিল। এই কারণেই লার্সও নিজের ভুল স্বীকার করে নেয় এবং তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বরখাস্ত করে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর আমরা এলফকে দেখি যে থোরের লড়াই জিতে যাওয়ার কারণে খুব খুশি ছিল। এই কারণে সে ইউপিকে দেখা করার জন্য ডাকে। এরপর তারা দুজন খুব মজা করে এবং বাড়ি গিয়ে একে অপরের সাথে অন্তরঙ্গ হয়। অন্যদিকে বেচারা লার্স যখন নিজের বাড়িতে পৌঁছায়, তখন বরখাস্ত হওয়া সত্ত্বেও সে এখনও নিজের কাজে লেগেছিল। তখনই হঠাৎ করে আবার তার সামনে সেই লোকটি আসে যে তার কাছে ওডিন সম্পর্কে জানতে চাইছিল এবং তখন আমরা সেই লোকটির কথা থেকে জানতে পারি যে আসলে সেই প্রথম মানুষদের মধ্যে একজন যে অতীত থেকে বর্তমান টাইমলাইনে হঠাৎ করে চলে এসেছিল। তখন সে লার্সের সমস্ত তদন্তের ফাইল দেখতে শুরু করে। তখনই হঠাৎ তার চোখ সেই সংখ্যাগুলোর ওপর পড়ে যা ম্যাডিন নর্স ভাষায় বারবার বলছিল। সেগুলি দেখার পর সে প্রথমে সেগুলোর সাথে আরও কিছু সংখ্যা যোগ করে এবং পরে তার কথা থেকে আমরা জানতে পারি যে সেই সংখ্যাগুলো আসলে কিছু স্থানাঙ্ক, যার সাহায্যে সময় ভ্রমণ সম্ভব হতো। এবং এখন এই কথা জানার পর লার্স খুব অবাক হয় এবং সে সেই লোকটির কাছে আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, তখনই হঠাৎ সেই লোকটি আবার অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে আমরা ইউপিকে দেখি যে ঘুমানোর সময় হঠাৎ করে এলফের একটি চুল ছিঁড়ে নিজের কাছে রেখে নেয়। যাই হোক, পরের দিন আমরা এক জায়গায় কিছু নতুন ভাইকিংকে দেখতে পাই যাদের বর্তমান সময় সম্পর্কে জানানো হচ্ছিল। তখনই হঠাৎ করে সেখানে উপস্থিত একজন ভাইকিংয়ের কিছু স্বপ্ন আসে এবং সে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত লোকেদের কাছে ফোন চেয়ে ম্যাডির কাছে কল করে। সেখানে সেই ভাইকিংয়ের কথা থেকে আমরা জানতে পারি যে সে ম্যাডিকে নর্স ভাষায় বলছিল যে তার সব মনে পড়ে গেছে। এখন এই লোকটি কে এবং তার কি মনে পড়েছে সে সম্পর্কে আমরা পরে জানতে পারব। সেখান থেকে দৃশ্যটি এলফের ওপর আসে, যে মৃত মহিলার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করেছিল এবং সে জানতে পারে যে সেই মহিলা আসলে এডার দলের জন্যই কাজ করত, কিন্তু হঠাৎ সে তার থেকে আলাদা হয়ে গিয়েছিল। তখনই এলফের সাথে দেখা করার জন্য লার্স আসে, যে তাকে গত রাতের এবং সেই স্থানাঙ্কগুলো সম্পর্কে জানায়। এখন তাদের কাছে অনেক তথ্য একত্রিত হয়েছিল, কিন্তু এলফ বুঝতে পারছিল না যে লার্স এই সমস্ত তথ্য কোথা থেকে পেল। তখন লার্স তাকে সেই লোকটি সম্পর্কে জানায় যে তাকে সাহায্য করেছিল। এখন লার্স ওই তথ্য দেওয়ার পর সেখান থেকে চলে যায় এবং তার চলে যাওয়ার পর যখন এলফ সেই লোকটির দেওয়া তথ্য পরীক্ষা করে, তখন সে বেশ অবাক হয়। অন্যদিকে আমরা লার্সকে দেখি যে যখন নিজের বাড়িতে যায়, তখন সে আবার তার প্রতিবেশীর কাছে ট্রাম্পক্সিড চাইতে থাকে, কিন্তু এবার তার প্রতিবেশী তাকে ট্রাম্পক্সিড দিতে পরিষ্কার অস্বীকার করে।
এবং তখনই আমরা লার্সের প্রতিবেশীর কথা থেকে জানতে পারি যে ট্রাম্পক্সিড নেবার কারণে লার্সের অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হচ্ছিল। কিন্তু এই কথায় লার্সের একেবারেই বিশ্বাস হয় না এবং সে তার প্রতিবেশীর ওপরই খুব বেশি রাগ করতে থাকে। কিন্তু লার্স তাকে কিছু বলতে যাচ্ছিল, তখনই সেখানে এলফ ও ইংরিডও চলে আসে এবং তখনই আমরা এলফ ও লার্সের প্রতিবেশীর কথা থেকে জানতে পারি যে সেই লোকটি যার সম্পর্কে সে বলছিল যে সে স্থানাঙ্ক খুঁজে পেতে লার্সকে সাহায্য করেছিল, সেই লোকটি আজ থেকে 2 বছর আগেই মারা গেছে। সেই সাথে সেই দিন যখন লার্স নিজের বাড়ির বাইরে সেই লোকটির সাথে তর্ক করছিল, সেই দিনও সে একাই দাঁড়িয়েছিল এবং সেই দিনের ভিডিওটিও তার প্রতিবেশী তৈরি করেছিল। তখন তার অবস্থা দেখে সে তাকে শান্ত করতে এসেছিল এবং পরে এই কারণে লার্স সেখানে অন্য কাউকে দেখতে পায়নি। তখন প্রথমে লার্সের এই সব কথা বিশ্বাস হয় না, কিন্তু পরে যখন সে তার প্রতিবেশীর তৈরি করা রেকর্ডিংটি পরীক্ষা করে তখন সে নিজেও বেশ অবাক হয়, কারণ তাতে সে বাতাসের সাথে কথা বলছিল। কিন্তু এখন এর মানে হলো লার্সের ওপরও ট্রাম্পক্সিডের খারাপ প্রভাব পড়তে শুরু করেছিল। তখন লার্স এই কথা বুঝতে পারে এবং সেখান থেকে চলে যেতে থাকে। সেই সময় ইংরিড তাকে জানায় যে সেই পুলিশ অফিসার যার কাছে লার্স ও এলফ জিজ্ঞাসাবাদ করার জন্য বন্দরে গিয়েছিল, সেই পুলিশ অফিসার এখন ম্যাডি সম্পর্কে খুব বেশি কথাবার্তা বলছিল এবং তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছিল। যেহেতু এই কথাটি খুব অদ্ভুত ছিল, তাই এলফ এবং লার্স সেই জায়গায় আবার যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে তাদের পোর্ট পুলিশের সাথে দেখা হয়েছিল। সেখানে যাওয়ার পর তাদের ইউপি এবং তার সঙ্গীর সাথে দেখা হয় না, কিন্তু যখন তারা সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তখন তারা জানতে পারে যে দিন তাদের মৃত মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই দিন ইউপি এবং তার সঙ্গী কাজে আসেনি এবং এর মানে হলো ইউপি তাদের প্রথম সাক্ষাতের সময় যে ইনজেকশন নিচ্ছিল সেটি কোনো আচরের কারণে ছিল না। এখন যেহেতু সেই দিন থেকেই এলফ এবং ইউপির মধ্যে ক্রমাগত কথা হচ্ছিল, এই কারণেই তারা দুজন একে অপরকে তাদের অনেক ব্যক্তিগত ছবিও পাঠিয়েছিল এবং সেই ছবিগুলোর মধ্যে একটি দেখে লার্স জানতে পারে যে ইউপির পিঠে কোনো মহিলার কামড়ের চিহ্ন ছিল এবং যখন সেটি ডাক্তারকে দেখায় তখন কিছুটা গভীর গবেষণা করার পর ডাক্তার জানায় যে এটি সেই মহিলার দাঁতের চিহ্ন যার মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং যেহেতু সেই মহিলার উপর নৃশংসভাবে ধর্ষণও করা হয়েছিল, এর মানে হলো ইউপি এবং তার সঙ্গী সেই মহিলার সাথে খারাপ কাজ করে তাকে জলে মরার জন্য ফেলে দিয়েছিল। এই কথা জানার পর এলফ সঙ্গে সঙ্গে ইউপি এবং তার সঙ্গীকে গ্রেফতার করে নেয়, যারা আসলে নেভিনের সাথেও কাজ করত এবং এই কারণেই তাদের উপর আরও বেশি অভিযোগ আনা হয়। এখন যেহেতু সেই মহিলার মৃত্যুর ঘটনা সমাধান হয়ে গিয়েছিল এবং এতে এলফের সবচেয়ে বড় অবদান ছিল, এই কারণে তাকে সরকারের পক্ষ থেকে পদোন্নতি দেওয়া হয়, যা তাকে খুব খুশি করে। কিন্তু এই মুহূর্তে লার্স এই কথা বুঝতে পারছিল না যে আসলে ইউপি এবং তার সঙ্গীর ম্যাডির সাথে কি সম্পর্ক ছিল এবং এই মুহূর্তে লার্স ম্যাডি সম্পর্কে এত বেশি ভাবছিল, কারণ যখন থেকে ম্যাডি নিখোঁজ হয়ে হঠাৎ করে ফিরে এসেছিল তখন থেকে সে খুব অদ্ভুত আচরণ করছিল। কিন্তু এখন লার্স এইসব নিয়ে বেশি ভাবে না। এর সাথে সাথেই দৃশ্যটি থোরেরের ওপর আসে, যাকে ধীরে ধীরে অনেক কিছু মনে পড়ছিল। একদিন যখন সে তার মেয়েকে নিয়ে বোটে করে সমুদ্র সৈকতের কাছে যায়, তখনই হঠাৎ তার কিছু স্বপ্ন আসে, যেখানে সে দেখে যে সে তার সঙ্গীদের সাথে একটি শিশুকে বোট থেকে বাঁচাচ্ছিল এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই স্বপ্নগুলো অতীতের ছিল, কিন্তু তারপরেও সেই ছেলেটি লাইফ জ্যাকেট পরেছিল এবং তখন আমরা থোরেরের স্বপ্ন থেকে এই কথাও জানতে পারি যে সেই মেয়েটি আর কেউ নয় বরং বড় হয়ে এলফ এল্ডার হয়েছিল। এই কথা জানার পর সে বেশ অবাক হয়, কারণ এখন তার এই কথা মনে পড়ে গিয়েছিল যে সেই সময়েও এলফ এল্ডার লাইফ জ্যাকেট পরেছিল, কিন্তু সেই সময় তো সে তৈরিও হয়নি। কিন্তু এখন থোরে এই সব জিনিস নিয়ে বেশি ভাবে না, কারণ এখন তার পুরো স্মৃতি ফিরে এসেছিল এবং এই কারণেই সে তার সমস্ত সঙ্গীকে পার্টিতে ডাকে, যাতে সে তাদের সাথে মিলে কিছুটা মজা করতে পারে। তারা সেখানে মজা করছিল, তখনই হঠাৎ আরের চোখ একজন মানুষের ওপর পড়ে, যে আসলে ওলেফ দ্য ফ্যাটের একজন সমর্থক ছিল এবং এখন সে বন্দুকের সাহায্যে থোরেরকে হত্যা করার জন্য এসেছিল। এখন সে তার দিকে গুলি চালায়, কিন্তু আর থোরেরকে বাঁচানোর জন্য নিজে সামনে চলে আসে, যার ফলে থোরের বেঁচে যায়।
অন্যদিকে আমরা সেই এডার কাছে আসি, যার কথা থেকে আমরা জানতে পারি যে আসলে যাকে আমরা এতক্ষণ নেতিবাচকভাবে দেখানো হচ্ছিল সেই সবচেয়ে ভালো এবং ধার্মিক প্রমাণিত হয়। সেই নেভিনকে হত্যা করিয়েছিল কারণ নেভিন অতীত থেকে আসা মহিলাদের ধরে তাদের পতিতাবৃত্তির কাজ করাতো এবং সরকারও তার কিছুই করতে পারত না। এবং এমনটা এই কারণ নেভিন একটি সরকারি প্রোগ্রামের সাথে যুক্ত ছিল যা অতীত থেকে আসা মানুষের ওপর পরীক্ষা করছিল এবং বর্তমানের মানুষদেরও অতীতে পাঠানোর চেষ্টা করছিল। তাদেরই একটি প্রকল্পের কারণে সময়ের স্রোতে একটি গর্ত তৈরি হয়েছিল এবং তারা এর মাধ্যমে সময় ভ্রমণকে সম্ভব করার চেষ্টা করছিল। কিন্তু যেহেতু এডার এইসব ঠিক মনে হচ্ছিল না, কারণ এই প্রকল্পের কারণে অনেক মানুষের প্রাণও গিয়েছিল এবং অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গিয়েছিল, এই কারণেই সে প্রকল্প সম্পর্কিত অনেক লোককে হত্যা করেছিল। সেই সাথে আমরা এই কথাও জানতে পারি যে সেই মহিলা যার মৃতদেহ শুরুতে লার্স পেয়েছিল সে সেই প্রকল্প সম্পর্কে জানতে ইচ্ছাকৃতভাবে জলে পুরনো লোকদের মতো রূপ ধারণ করে গিয়েছিল, যাতে সে নেভিনের কাছে পৌঁছে তার সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করতে পারে। কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই ইউপি এবং তার সঙ্গী তাকে নিজেদের শিকার বানিয়ে হত্যা করে ফেলে। এই সব বলার পর এডা লার্সকে সেই প্রকল্প সম্পর্কিত কিছু ফাইল দেয় এবং নিজের সঙ্গীদের সাথে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা এলফকে থোরের সাথে দেখি, যেখানে থোরের এলফকে জানায় যে এলফকে তারা জল থেকে তুলেছিল, যে জলে ডুবতে বসেছিল, এবং যখন সে থোরের ও তার সঙ্গীদের সাথে দেখা হয়েছিল তখন তার পোশাক আধুনিক মানুষদের মতো ছিল। এই সব জানার পর এলফ কিছুই বুঝতে পারে না, এটা ছাড়া যে সে ভবিষ্যতের দুনিয়া থেকে এসেছে, কিন্তু কিভাবে যেন সে 1000 তাঁতি খ্রিস্টাব্দে পৌঁছে গিয়েছিল। এবং এখন এই কথার মানে পরিষ্কার যে লোকেরা শুধু অতীত থেকে বর্তমানে আসছিল না, বরং বর্তমানের লোকেরাও অতীতে যাচ্ছিল। এখন সেটা কিভাবে হচ্ছিল সে সম্পর্কে আমরা পরে জানতে পারব। যাই হোক, আমরা লার্সকে দেখি যে যখন নিজের রুমে বসে থাকে তখনই হঠাৎ তার সামনে আবার তার কল্পনার বন্ধু চলে আসে। তার সাথে কথা বলে লার্সও এই কথা জানতে পারে যে সময় উভয় দিকে প্রবাহিত হচ্ছে, অতীতের লোকেরাও বর্তমানে আসছিল এবং বর্তমানের লোকেরাও অতীতে যাচ্ছিল। এখন সেটা কিভাবে হচ্ছিল সে সম্পর্কে আমরা পরে জানতে পারব। যাই হোক, আমরা লার্সকে দেখি যে হঠাৎ একটি খুব পুরনো মন্দিরে যায়। সেখানে গিয়ে সে একটি জায়গা খুঁড়ে সেখান থেকে একটি খুব পুরনো তলোয়ার এবং একটি ক্রস বের করে, যা ম্যাডি নিজেই অতীতে পুঁতেছিল। এবং এখন এর মানে হলো অতীতে গিয়ে সে সেখানে অনেক সময় কাটিয়েছে এবং তার স্বপ্নের সাহায্যে তার সেই সমস্ত জিনিস মনে পড়ছিল। এই কারণেই সে আধুনিক ভাষা ছেড়ে নর্স ভাষায় কথা বলা শুরু করেছিল। তখনই হঠাৎ সেখানে পোশাকহীন একজন মানুষ আসে, যে আসলে সেই ভাইকিং ছিল যে অন্যান্য মানুষের কলোনি থেকে হঠাৎ করে ম্যাডিকে ফোন করে বলেছিল যে তার সব মনে পড়ে গেছে। এবং তখন আমরা সেই ভাইকিংয়ের কথা থেকে জানতে পারি যে সেই ভাইকিং আর কেউ নয় বরং স্বয়ং ওলেফ দ্য ফ্যাট ছিল, যে নিজেও অতীত থেকে বর্তমান সময়ে চলে এসেছিল। এবং এখানে আসার পর এখন সে নিজের মতো করে এই জায়গায় রাজত্ব করতে চাইছিল। এখন সে এই সব কিভাবে সফল হয়, বর্তমানের সময় থেকে অতীতে কে গিয়েছিল, ম্যাডি অতীতে গিয়ে কি করেছিল, এবং আমাদের প্রিয় লার্স যে এখন বেকার ছিল, ট্রাম্পক্সাইড নেওয়ার কারণে তার যে স্বপ্নগুলো আসছিল সেগুলো কেন আসছিল এবং সে কিভাবে ঠিক হবে, সে সব আমরা পরের সিজনে দেখতে পাবো। আর যেহেতু এই ভিডিওটি ইতিমধ্যেই অনেক দীর্ঘ হয়ে গেছে, তাই আমি এর দ্বিতীয় অংশ খুব শীঘ্রই নিয়ে আসব। তো আশা করি ব্যাখ্যাটি ভালো লেগেছে। যদি ব্যাখ্যাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অলে সিলেক্ট করবেন এবং ভিডিওটিও লাইক করবেন। আমি এমন আরও মজাদার ব্যাখ্যামূলক ভিডিও আনতে থাকব। আপাতত বিদায়।